গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শনিবার, আজকে উল্টো রথ, ওই কারণে রাধা মাধবের কাছে ভোগ দেব। তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম উল্টো রথের দিন রাধা মাধবের কাছে ভোগ দেওয়া হবে, তো সেই সমস্তই এখন জোগাড় করছি। খিচুড়ি রান্না করব, চাল ডালটা মেপে ভালো করে আমি ধুয়ে রাখলাম। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে গোপালকে ঘুম থেকে তুলে চিরাভোগ দিয়ে তারপরে আসলাম রান্না করতে। সকালে চিরাভোগটা হয়ে গেছে, গোপালকে তো ঘুম থেকে তুলে জল বাতাসা আর নয়তো চিরাভোগ দিয়ে থাকি। বড় একটা হাঁড়িতে খিচুড়ির চাল ডালটা নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে পরে মশলাপাতি দেয়া হবে, আগে চাল ডালটা সেদ্ধ করি, তারপরে এর মধ্যে মশলা কষিয়ে দিয়ে দেব। এক পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আরেক পাশে পায়েস রান্না করছি, আর এই ফাঁকে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। অনেক সবজিই কাটতে হবে, 5 রকমের ভাজার জন্য সবজি কাটবো, আর হলো গিয়ে 2 কিলো আলু কাটতে হবে আলুর দমের জন্য। তো ততক্ষণে খিচুড়ির চাল ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর পায়েসটাও হয়ে যাবে। আর একটা মজার ব্যাপার দেখো, সবজি কাটতে কাটতে বটি দিয়ে না আমার নখটাই না কেটে গেছে। আর দেখো কীরকম ডিজাইন করে কাটলো, সেই ওই রাক্ষসীদের যেরকম নখ থাকে না, সেই টাইপের হয়ে গেছে নখটা আমার। মানে অর্ধেক নখ কেটে গেছে আর অর্ধেক নখ আছে, আর একটু হলে আঙুলটাই কেটে যেত। ঠাকুরের দয়ায় সেটা হয়নি, নখের উপর দিয়েই গেছে, কিন্তু নখটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো 5 রকমের ভাজার জন্য সবজি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, পটল, করলা, ভেন্ডি, আর হলো গিয়ে আলুটাকে গোল গোল করে ভেজে নেব। আর পায়েসের দুধটাও ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে পায়েসের চালটা দিলাম, আর এই পাশেই দেখো এখন ভাজাগুলো করে নিচ্ছি। খিচুড়ির চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটাও হয়ে গেছে। এবার ভাজা করে আবার এই কড়াইয়ের মধ্যেই আমি আলুর দমটা বসিয়ে দেব। আমি ভেবেছিলাম খিচুড়ির চাল ডালটা সেদ্ধ হতে মনে হয় একটু সময় লাগবে, কিন্তু সেটা তাড়াতাড়ি হয়ে গেছে। মশলাটাও ব্লেন্ড করে নিয়ে আসলাম, তো সমস্ত কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে পায়েসটা আরেকবার রান্না করতে হবে, পায়েসটা না কম হয়ে গেছে। তা আবার 1 প্যাকেট দুধ আনালাম, তো ওই দুধটা দিয়ে আবার পায়েস করব। তো সেই জন্য চালটাও ধুয়ে রেখেছি, দুধের প্যাকেটও আনা হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কী কী জোগাড় করলাম এতক্ষণ ধরে। এই হলো আলুর দমের আলু, তো এর মধ্যে 3-4টে পটল কেটে দিয়েছি, ওই পটলগুলো বেছে বেছে আমার বরকে দিয়ে দেবো। পায়েসের জন্য চালটাও ধুয়ে রাখলাম, আর এখানে আছে এই যে মশলা, আদা, লঙ্কা, টমেটো বাটা, এটা ধুয়ে ওই খিচুড়ির মধ্যে বা আলুর দমের মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে মশলা রয়েছে তো এই। আর খাবার জলটা আনা হয়নি, এই হাঁড়িতে করে খাবার জলটা নিয়ে আসবো, মানে রান্নার জলটা, ওটা নিয়ে আসতে হবে। আর এই জলটা দিয়ে আমি হাত ধুই, বাসন ধুই। এখানে বসলে বারবার উঠে এটা ওটা আনতে হয়, তো ওটাই আর কি বেশি সমস্যা হয়ে যায়। কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা, তো বারবার উঠতে পারি না, বসতে পারি না, ওটাই বেশি সমস্যা হয়। ভাজাগুলো হয়ে গেছে, এবার আলুর দমটা বসাবো। গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিলাম, এবার আলুটা ভেজে নেব। একবার ভাবছিলাম আলুটা সেদ্ধ করে রান্না করব, তারপর আবার ঠিক করলাম যে না, এইভাবেই ভেজে একবারে মশলাপাতি দিয়ে বসিয়ে দিই। আলুগুলো একটু বড় বড়, তো সেদ্ধ করে নিলে একটু ভালো হতো। এখানে বসলে বারবার রান্নার এটা ওটা আনতে হয়, ওটাই বেশি অসুবিধা হয়ে যায়। যেটুকু যা মনে থাকে সমস্ত কিছু তো হাতের কাছে নিয়েই বসি, তারপরও দেখা যায় এটা লাগবে ওটা লাগবে, তো সেই সমস্ত জিনিসপত্রগুলো বারবার উঠে আনতে হয়। কৃপা আমাকে অনেকটা সাহায্য করেছিল, কিন্তু কৃপা তো বেশিরভাগ সময় উপরের ঘরে থাকে। ওই আমি যখন ডাকবো তখন ও নিচে আসবে, এসে তারপরে জিনিসপত্র দেবে, দিয়েই আবার উপরের ঘরে চলে যায়। আর আমার তো একটু পরপরই এটার দরকার হয়, ওটার দরকার হয়। আলুর দমের মধ্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, আর এই পাশে কড়াইয়ের মধ্যে খিচুড়ির মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়ির মধ্যে নারকেল দেয়া হয়নি, নারকেলের কথা আমার একদমই খেয়াল ছিল না। যখন খিচুড়ি রান্না করছিলাম সেই সময় আমার নারকেলের কথা মনে পড়লো। আগে মনে থাকলে আমার বরকে বলে দিলে ও বাজার থেকে নিয়ে আসতো, সমস্ত কিছুই তো বাজার থেকে নিয়ে আসছে। এবার আমারই মনে ছিল না নারকেলের কথা ওকে বলতে। আজকে জানো তো খিচুড়িটা না একটু অন্যরকম করে করেছি। অন্যরকম বলতে বিভিন্ন পুজো প্যান্ডেলে যেরকম আর কি পাতলা খিচুড়ি করা হয় কম তেল মশলা দিয়ে, ওই টাইপের খিচুড়ি রান্না করেছি।
অনেক দিন পর ঠাকুরের কাছে ভোগ দিচ্ছি। আগে তো মাঝে মধ্যে আমি ঠাকুরের কাছে ভোগ দিতাম, এটা ওটা রান্না করে ঠাকুরের কাছে দেয়া হতো, কিন্তু মাঝখানে অনেক দিন এই সমস্ত কিছু করা হয়নি। রান্নার মধ্যে লবণটা একটু ভয়ে ভয়েই দিচ্ছিলাম, কারণ ঠাকুরের জন্য রান্না করার সময় তো টেস্ট করা যায় না, ওই জন্য ভয় লাগছিল যে লবণটা ঠিকঠাক মতো দিচ্ছি তো, মাঝখানে অনেক দিন রান্নাবান্না করিনি তো, ওই জন্য একটু ভয় পাচ্ছিলাম। মশলাটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে তারপর আবার একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ঘি আর গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। আর এই হাঁড়িটা দেখেছো কত বড় হাঁড়ি জানো, এর মধ্যে 6-7 কিলো চালের ভাত রান্না করা যায়। হাঁড়িটার এমনিতেই অনেকটা ওয়েট, তারপরে এর মধ্যে খিচুড়ি বসালে তো এর ওয়েট আরও বেড়ে যায়। ওই হাঁড়ি বারবার ওঠাতে নামাতে গিয়ে তো আমার কোমরের অবস্থা শেষ। রান্নাঘরের কাজকর্ম সেরে এবার ঠাকুর ঘরের কাজে হাত দিলাম। এখন গোপালকে তারপরে জগন্নাথ ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাচ্ছি। এখন 12টা 10 বাজে, আমার তো রান্না হয়ে গেছে 11টার মধ্যে। পরে আবার লাস্টে ওই পায়েসটা বসিয়েছি, কিন্তু ঠাকুরের সমস্ত ভোগের রান্নাটা 11টার মধ্যেই হয়ে গেছে। তারপরে এসে আমি এই ঠাকুরের সমস্ত কিছু গোছালাম, তারপরে ওই জায়গাটা পরিষ্কার করেছি। ওই জায়গাটা পরিষ্কার করে ওই যে জামাটা পরাছিলাম সেটা পাল্টে চলে এসছে এখন ঠাকুর ঘরে। আর আমার বর এই ফল মিষ্টি নিয়ে এসছে। সকালবেলার দিকে ওকে ফল মিষ্টি আনার কথা বলতে আমার একদমই খেয়াল ছিল না, তারপরে ওকে পরে বলে দিয়েছিল কৃপা। তা এখন আসার সময় এই ফল আর মিষ্টি নিয়ে এসছে। এই মিষ্টি, আম আর শসা। কলা নিয়ে এসেছিলো সকালবেলা, কিন্তু এই কলাগুলো কাঁচা কলা, একদমই কাঁচা, এগুলো আজকে ঠাকুরকে দেওয়া যাবে না। তো এখান থেকে এখন একটা শসা নেবো আর একটা আম নেব। ফল মিষ্টি ছাড়া না ঠাকুরের ভোগটা দিতে ভালো লাগছিল না, একটু ফল মিষ্টি না হলে হয় বলো। আর এই দেখো আমি এগুলো আর কি গুছিয়ে নিয়েছি ভোগের থালাটা। আমটা কি শক্ত, কাটতে পারছি না, আর বটিটা শুধু সরাট সরাট করে ওইদিকে চলে যায়। আমরা একটু শক্ত হয়ে যাবো বাবা, বসে ছাড়াতে পারছি না। কি উপরে কে আজকে রাধা মাধবের কাছে কি কি ভোগ দিলাম সেটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দেই। এই যে খিচুড়ি রয়েছে, তার মধ্যে 5 রকমের ভাজা, বাটিতে আলুর দম, আরেকটা বাটিতে পায়েস, আম, শসা, 5 রকমের মিষ্টি। আজকে ঠিক 12টার মধ্যে ভগবানের কাছে ভোগ দিতে পেরেছি। ভগবানের কাছে নাকি 12টার সময় দুপুরের ভোগটা দিতে হয়। कृष्णा कृष्णा बोल, गोसाई गोसाई बोल, हरि हरि बोल, जय साधु वैष्णव प्रेमानंदे, हरि हरि बोल। আমার বর প্রত্যেক সপ্তাহে হরিসভায় যায় তো, ওই কারণে খুব ভালো ধ্বনি দিতে পারে, তারপরে ভোগ আরতির কীর্তন করতে পারে, কখন কোন কীর্তনটা করতে হয়, কোন আরতি করতে হয় সেগুলো জানে, কিন্তু আমি ওগুলো আবার জানি না। আমার বড় নন্দাই এসছে, তারপরে গ্যাসের সিলিন্ডার দেওয়ার জন্য লোক এসছিল, তাকে প্রসাদ দিলাম। এখন আর কি সবাইকে প্রসাদ দিচ্ছি। আশেপাশের অনেক বাড়িতেই প্রসাদ দেওয়া হয়েছে। 1.5 কিলোর একটু বেশি চাল ডালের খিচুড়ি করা হয়েছিল, আর 2 কিলো আলুর দম করা হয়েছিল। আশেপাশে দেবো বলেই বেশি করে রান্না করেছিলাম। এই যে খিচুড়িটা এটার মধ্যে ঢেলে রাখলাম, আর ঠাকুর ঘরে যে খিচুড়ি থালাটা রয়েছে, মানে ভোগের থালাটা রয়েছে, ওটাতে হাত দেওয়া হয়নি, ওটা ঠাকুর ঘরে রয়েছে। আর এই যে হাঁড়ির থেকে পুরো খিচুড়িটা ঢেলে রাখলাম, হাঁড়ি এখন একদম ফাঁকা। সবাইকে দেয়া থোয়া হয়ে গেছে, আমারটাও আমি বেড়ে রেখেছি, তো এইটুকু এখন আছে। আর ওই ঠাকুর ঘরের ভোগের থালা। সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতে তো খুবই ভালো লাগে। তো যখন আর কি একা একা কাজগুলো করি, মানে একা একা সমস্ত কিছু জোগাড় করি, সেই সময় মনে হয় কেউ যদি একটু হেল্প করতো, কেউ যদি একটু সাহায্য করতো, ওই সময়টাতে না একটু কষ্ট হয় সমস্ত কিছু একা হাতে যখন জোগাড় করি। তারপর যখন সমস্ত কিছু জোগাড় করা হয়ে যাওয়ার পরে রান্না করি, তখন আর অতটা কষ্ট লাগে না। তো রান্না করার পর সবাইকে যখন খাওয়াই দাওয়াই আমার বেশ ভালোই লাগে। আমি সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতে বেশ পছন্দ করি, কিন্তু এখন না আর সেই আগের মতো পারি না, মানে কোমরে পিঠে এত ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে না। প্রায় 5টা বাজে আমরা রথ নিয়ে বেরোলাম, তো আমি এখন আর রথ টানিনি।
অর্জুনকে বলেছে এখান থেকে ওই মাথা অব্দি একটু ঘুরিয়ে নিয়ে আসতে। আজকে কারো বাড়িতে যেতে হবে না, আমরা এখন মেলায় যাব। কি হয়েছে আবার? কোথায় বলতা? মেয়ে গাড়ি চালালেই আমার লাগে ভয়। আমারও। দুগ্গা দুগ্গা। ওরে বাবা রে। কাকু কাকু একটু ক্ষমা করে দিও, একটু ঠিক আছে? পাশে কিন্তু ড্রেন। মেইন রোডে উঠে কিন্তু ওকে আর দিও না, কারণ তখন পুলিশ থাকবে। ও তো লার্নার পেয়ে গেছে। কই কই পিছন স্টিকার কই? কি জানি স্টিকার কেন দেয়নি তোর বাবা? দাঁড়াও ইউকুট করে সেদিন দিয়ে। গাড়ির মধ্যে কি মশা রে, মশা তো আমাকে তুলে নিয়ে গেল। খিচুড়ি প্রসাদ যা খেয়েছে সব মশাই খেয়ে নিচ্ছে। আমরা মেলায় চলে আসলাম, আর আসার সময় একজনের জন্য টিফিন বক্স ভরে প্রসাদ নিয়ে আসলাম। ভগবানের কাছে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সবার মধ্যে বিতরণ করার মধ্যেও একটা শান্তি থাকে। আজকে আমি ঠাকুরের জন্য যেটুকু যা করেছি তাতে খুব আনন্দ পাচ্ছি। ঠাকুর তো আমার জন্য অনেক কিছু করে, কিন্তু আমি তো তার জন্য কিছুই করতে পারি না। মাঝে মধ্যে তার জন্য যখন আমি কিছু করতে পারি তখন আমার মনে খুব আনন্দ হয়। আজকে রাধা মাধবের কাছে ভোগ দেবো বলে কালকে থেকে সমস্ত কিছু জোগাড় করছি একটু একটু করে। সকাল থেকে সেই দুপুর অবধি পুরো না খাওয়া ছিলাম। সবাইকে প্রসাদ দেওয়ার পরে তারপরে আমি লাস্টে খিচুড়ি প্রসাদ খেয়েছি। সারা সকাল তো পুরো না খেয়েছিলাম, না খেয়েই ভগবানের জন্য রান্না করেছি। আর আমরা মেলাতে এসে আইসক্রিম খেলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম। ওরা সবাই আবার ঘুগনি খেয়েছিল, কিন্তু আমি ঘুগনি খাইনি। আজকে আমি নিরামিষ খাচ্ছি তো ওই জন্য ঘুগনিটা নেইনি। ঘুগনির মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। জিলিপিও খাওয়া হয়নি, কোল্ড ড্রিঙ্কস আর ওই আইসক্রিমই খেয়েছিলাম, কারণ খিচুড়ি খেয়েছি তো পেট ভরা ছিল। আমি যখন ঠাকুরের জন্য ভোগের রান্না করি তখন বেশিরভাগ সময়ই আমি উপোস থেকেই ভোগের রান্নাটা করে থাকি। দু এক সময় হয়তো একটু চিড়া বা ছাতু খেয়ে থাকি, কিন্তু বেশিরভাগ সময় আমি উপোস থেকেই ভোগের রান্নাটা করে থাকি। আর তোমাদেরকে বলেছিলাম না যে লবণটা নিয়ে কনফিউশন হচ্ছে, কিন্তু ঠাকুরের ইচ্ছায় লবণটাও একদম ঠিকঠাক হয়েছে। আমি আর কৃপা টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছে, এবার অর্জুন ওর জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে। ওখানে কিছু নেই, এইসব কিচ্ছু কিনতে হবে না বাবা, এগুলো ভালো না। তুই কি এখন ছোট আছিস? কি এগুলো? না 7:40 বাজে বাড়িতে এসেই আগে রাধা মাধবের পুজোটা দিলাম। তো নাইটিটা আমি এখনও পাল্টাইনি, এই নাইটি পাল্টে আবার অন্য আরেকটা নাইটি পরবো। আর ফুল গাছ কিনতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বাড়িতে মাটিও নেই আর আমি বাড়িতে থাকবো না, এই সব সমস্যার জন্য আর ফুল গাছগুলো কেনা হয়নি। কিনেও কিনলাম না, খুব কিনতে ইচ্ছে করছিল, আমার তো খুব ভালো লাগে এই সমস্ত গাছ কিনতে। তো মানে অনেকেই গাছ কিনে নিয়ে যাচ্ছিল, রথের সময় তো অনেকেই গাছ কিনে মেলার থেকে, কিন্তু আমার আর এবছর কেনা হলো না। গোপালের জন্য এই আসনটা নিয়েছি, এগুলো ক্রুশ কাটা দিয়ে বানানো, তো টেবিল পেতে বসে বসে মহিলারা বানাচ্ছিল, তো সেখান থেকে ছোট্ট একটা আসন নিয়েছে গোপালের জন্য। আমার গোপালের হয়ে যাবে, এই আসনে আমার গোপাল বসতে পারবে। আর কৃপা এই যে এই চুলের এগুলো কিনেছে, ক্লিপ, তারপরে এই ক্রাঞ্চি, এগুলো। এই একটা ঢাকনা কিনলাম বড় দেখে, ভাবছি এটা এখানে রাখবো না ফ্ল্যাটে নিয়ে যাব, বুঝতে পারছি না। এখানেও এরকম একটা ঝুড়ির দরকার হয়, এগুলো 20 টাকা করে। দাঁড়াও বের করে দেখাই। এগুলো নতুন অবস্থায় দেখতে ভালো লাগে, তারপর পুরনো হয়ে গেলে আর দেখতে ভালো লাগে না। বড় দেখেই ঝুড়িটা নিলাম। অনেক সময় জানো তো ওই বার্থডে কেকগুলো না ঢাকার জন্য সেরকম কিছু পাই না, ওই থালা দিয়ে যদি ঢেকে রাখি বা গামলা দিয়ে ঢেকে রাখলাম, তো ওই গামলা থালার মধ্যে না ক্রিম লেগে যায়। তো ওই মানে ওই বার্থডে কেকের কথা ভেবেই না আমি এই যে এরকম খাড়া টাইপের ঝুড়ি নিলাম। এটা দিয়ে বেশ সুন্দর টেবিলের উপরে ওই কেক টেক ঢেকে রাখতে পারবো। আর এখানে আছে নেল পলিশ, কৃপা এই যে নেল পলিশ নিয়েছে দুটো। কৃপা সব সময় এই কালারটা কিনবেই কিনবে, সব সময়। এই যে দুটোই খুব কমন কালার, আমি ওকে সবসময় এই দুটো কালারই পরতে দেখি।
এই একটা ক্লিপ, আর এই হলো চায়না বল। এগুলো 20 টাকা করে নিয়েছে। এগুলো জলে ভিজিয়ে রাখলে না বেশ সুন্দর বড় হয়। আগে তো এগুলো দিয়ে খুব খেলতাম। কাপড় শুকাবার ক্লিপ, ছাদে যেসব ক্লিপগুলো রয়েছে না সেগুলো সব দেখছি ভেঙে ভেঙে যাচ্ছে। তারপরে এই একটা ক্লিপ নিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কাপড় শুকাবার ক্লিপ নিতে হবে। আর এই একটা গামলা নিলাম। তো গামলাগুলো এমনি খারাপ না, ভালোই। এটা নিরামিষের জন্য রাখবো, নিরামিষের ওখানটাতে এই গামলাটা রেখে দেব। নিরামিষের সময় না বাসনের খুব দরকার হয়। একবার ভাবছিলাম এই ধরনের 4-5টা গামলা কিনে গাছ লাগাবো, কিনে রাখি। তারপর আবার ভাবলাম আমার বাড়িতে তো মাটিই নেই, মাটির অভাবে আমি গাছ লাগাতে পারছি না। তাছাড়া কী হয় বলো তো, এই যে এই প্লাস্টিকগুলো না রোদে থাকতে থাকতে না ভেঙে যায়, নরম তো, রোদে থাকতে থাকতে না নষ্ট হয়ে যায়। মেলাতে গিয়ে অনেক দিন পর একজনের সাথে দেখা হলো। সে আমাকে দেখে বলে কি, তুমি কি করে রোগা হয়েছো। সেই কথাটা শুনে আমি আজকে ভীষণ খুশি। আমাকে যদি কেউ বলে যে তুমি রোগা হয়েছো, আমি যে কী খুশি হই, মনে হয় আমি তাকে 2 হাত ভরে আশীর্বাদ করি। হ্যাঁ, তো সে আমাকে বলছে যে কি করে রোগা হলে, কি করেছো। আমি বললাম যে আমি তো এই বারাসাত, কলকাতা এইসব ছোটাছুটি করতে করতে মনে হয় একটু রোগা হয়েছে। আমি নিজেও বুঝতে পারি। আজকে আমি যে সাদা জামাটা পরেছি সেটা না আমার খুব হচ্ছিলো, ঢিলা হচ্ছিলো। কৃপাও আমাকে দেখে বলছে, মা তুমি কিন্তু আগের থেকে অনেকটাই রোগা হয়েছো। আমি সাধারণত এত এরকম ঢিলা ঢালা জামা পরি না। কৃপা যখন ফেব্রুয়ারি মাসে অসুস্থ হলো, যখন 12-14 দিন অ্যাপোলো হসপিটালে ভর্তি ছিল, ওর সাথে তো আমি ছিলাম। ওই সময় তো আমার নাওয়া খাওয়া কোনো কিচ্ছু ছিল না ওর টেনশনে। তো ওই সময় আমি 4-5 কিলো ওয়েট লস করি। তারপরে আমি আর ওটাকে বাড়তে দেইনি। আমি ভাবলাম যে ওয়েটটা যখন কমে গেছে, মানে বাড়িতে এসে আর কি ঠিক করলাম যে ওয়েট যখন কমে গেছে তাহলে এই 4-5 কিলো ওয়েট আর বাড়তে দেওয়া যাবে না। কৃপা সুস্থ হবার পর ঠিক করেছি। কৃপা যখন অসুস্থ ছিল তখন ওসবের দিকে আমি কিন্তু কোনো খেয়াল দিইনি। তো মাঝে মধ্যেই তো ওয়েট দেই, তো আমার ওই 4-5 কিলো আর বাড়েনি। মানে ওই যে কৃপার টেনশনের ধাক্কায় যে 4-5 কিলো কমে গেছে সেটাকে আর বাড়তে দেয়নি। আর রাতের বেলার দিকে সেরকম কিছু খাই না। 2-1 দিন খাওয়া হয়, 2-1 দিন যখন ভালো কোনো খাবার দাবার থাকে তখন খাওয়া হয়। রাতের বেলাতে ভাত খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি। মানে মাঝে মধ্যেই আমি টোটালি ভাত খাই না। 2-1 দিন খাওয়া হয়, হালকা কিছু খাওয়া হলো, তবে বেশিরভাগ দিনই রাতের বেলার দিকে কোনো কিছু খাওয়া হয় না। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।